আসসালামু আলাইকুম সবাইকে। ইজি পাঠশালার পক্ষ থেকে আমি মোহাম্মদ সালাম আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এইচএসসি কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব, সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তো লিমিটিং বিক্রিয়কটা আসলে কী এবং এটা হচ্ছে কোন কোন জায়গায় আমরা ইউজ করব সেটাই আজকে আমরা জানতে পারবো। তো শুরুতে যদি আমরা বলি যে লিমিটিং বিক্রিয়কটা কোথায় কাজ করি, যে কেমিস্ট্রি থেকে আমাদের যে পরিমাণগত যে ম্যাথগুলো আসে, তো ওই ম্যাথগুলো আমাদের সাকসেসফুলি করার জন্য আমাদের লিমিটিং বিক্রিয়কের কনসেপ্টটা মাথায় থাকা খুবই জরুরি। অন্যথায় আমরা যদি লিমিটিং বিক্রিয়কটা না জানি, আমরা যদি ভুল একটা বিক্রিয়ককে লিমিটিং বিক্রিয়ক ধরে সামনে আগাইতে থাকি, তাহলে হচ্ছে আমরা অনেক অ্যান্সারের থেকে অনেক দূরে চলে যাব, সেটা হচ্ছে কোনোভাবে আমাদের অ্যান্সারের ধারে কাছেও যাবে না। তো আমরা চলো লিমিটিং বিক্রিয়ক কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। তো প্রথম স্লাইডে আমরা সংজ্ঞাটা রাখছি যে লিমিটিং বিক্রিয়ক যে রাসায়নিক বিক্রিয়ায় একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যায় বা যে বিক্রিয়ক অবশিষ্ট থাকে না, সেটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তবে এখানে কথাটা যদি একটু ভালোভাবে বলতেন তো আমরা একটু মার্ক করার চেষ্টা করি যে লিমিটিং রাসায়নিক বিক্রিয়া একাধিক বিক্রিয়ক, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় দুইটা বিক্রিয়ক থাকতে পারে, তিনটা থাকতে পারে, চারটাও থাকতে পারে। তো আমাদের এসএসসি বা এইচএসসি লেভেলে নর্মালি দুইটাই থাকে। তো ধরো দুইটা বিক্রিয়ক বিক্রিয়া করলো, যার মধ্যে একটা হচ্ছে বিক্রিয়া করার 5 মিনিট পরে শেষ হয়ে গেল, আরেকটা হচ্ছে আনলিমিটেড আকারে দেওয়া আছে বা অনেক বেশি পরিমাণে দেওয়া আছে, যেটা হচ্ছে আমাদের দরকার নাই। আমাদের শুধুমাত্র সেটাই দরকার যেটা হচ্ছে আগে শেষ হয়ে যাবে, ওইটাকেই আমরা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক একটা স্পেশাল নাম দিই যে এই বিক্রিয়কটা আমাদের আগে শেষ হয়ে যাবে, তো এটাকে ধরে আমরা ম্যাথ আঁকাবো। কারণ যেটা হচ্ছে আগে একটা বিক্রিয়ক ধরো দেওয়া আছে 10 গ্রাম, একটা দেওয়া আছে 20 গ্রাম। তো আমরা একটু যদি একটা লেখার চেষ্টা করি, দেখো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, সোডিয়াম হাইড্রক্সাইড NaOH প্লাস HCl, এটা থেকে আমরা উৎপন্ন হবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড Cl প্লাস H2O। আচ্ছা, তো এটা একটা প্রশমন বিক্রিয়া। এখানে সোডিয়াম হাইড্রক্সাইড হচ্ছে একটা ক্ষার এবং HCl হচ্ছে একটা অ্যাসিড এবং সোডিয়াম ক্লোরাইড হলো একটা লবণ এবং H2O হচ্ছে পানি। তো এই বিক্রিয়াটা দিয়ে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, এখানে সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে আমরা HCl নিলাম, তো এখান থেকে কী হবে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় সেটা একটু আমরা ফার্স্টে বোঝার চেষ্টা করি। দেখো এখানে সোডিয়াম আছে এবং একটা হাইড্রক্সিল আয়ন আছে, তো এই সোডিয়ামটা আয়নটা এখান থেকে এখানে চলে যাবে এবং যে হাইড্রক্সিল আয়নটা আছে এটা অবশিষ্ট থাকবে। আর HCl এর ক্ষেত্রে কী ঘটবে, HCl এর যে ক্লোরিন আয়নটা এটা হচ্ছে এখানে যে যুক্ত হবে, যুক্ত হয়ে NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড লবণটা গঠন করবে। তো দেখা এরপর আমাদের কি হলো ভাইয়া, পানিটা কীভাবে আসবে এখান থেকে। তো দেখো এখানে আমাদের OH আয়নটা হচ্ছে অবশিষ্ট ছিল, এটা আমরা নিচে লিখে ফেলি, OH একটা অবশিষ্ট ছিল। আর HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডে আমাদের ক্লোরিনটা তো অলরেডি ব্যবহার হয়ে গিয়েছে, অবশিষ্ট আছে হচ্ছে শুধুমাত্র হাইড্রোজেন। এই হাইড্রোজেনটাই হচ্ছে আমরা এখানে লিখবো যে প্লাস হাইড্রোজেন। তো এখানে কী থাকতেছে, দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন, এরা মিলে হচ্ছে পানি গঠন করতেছে H2O, যেটাকে আমরা পানি বলে থাকি। দেখো যে এইভাবে আমরা হচ্ছে এই বিক্রিয়ার H2O অর্থাৎ পানিটা পাচ্ছি। তো এই গেল আমাদের বিক্রিয়ার মেকানিজম। তো এরপর আমরা এখানে এই কনসেপ্ট থেকে কিভাবে আমরা এই বিক্রিয়া দিয়ে আমরা একই সাথে লিমিটিং বিক্রিয়কটাকেও কানেক্ট করতে পারি সেটা আমরা এখন দেখব। ধরো যে সোডিয়াম হাইড্রক্সাইড দেয়া আছে, আমরা ধরি যে সোডিয়াম হাইড্রক্সাইড আমরা নিলাম 10 গ্রাম এবং HCl নিলাম হচ্ছে 20 গ্রাম। এটা জাস্ট ফর এক্সাম্পল আমরা ধরে নিই, সেটা কোনো হচ্ছে অ্যাকুরেট ভ্যালু না, এটা জাস্ট আমাদের বোঝার সুবিধার্থে আমরা ধরে নিলাম। তো দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের 10 গ্রাম, HCl নিলাম হচ্ছে 20 গ্রাম। এখন এখানে ঘটনাটা কী ঘটবে, যখন আমাদের বিক্রিয়াটা শুরু করলাম তখন দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল 10 গ্রাম এবং HCl ছিল হচ্ছে 20 গ্রাম। তো এখন বিক্রিয়াটা শুরু হলো, বিক্রিয়ার ইনিশিয়াল মোমেন্টে আমরা যেটা দিয়েছিলাম ওইটাই আছে। এখন যখন বিক্রিয়াটা শুরু হবে তখন কি ঘটবে, তখন ঘটবে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা যেহেতু তুলনামূলক HCl এর অপেক্ষা কম, সেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড সম্পূর্ণটা বিক্রিয়া করে ফেলবে HCl এর সাথে, কিন্তু HCl কিন্তু একটা অবশিষ্ট থাকবে। অর্থাৎ ব্যাপারটা এরকম ঘটবে যে 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল, এই 10 গ্রামই হচ্ছে বিক্রিয়া করে ফেললো। ধরো 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল, এই বিক্রিয়া করে ফেললো, তাহলে কি আর অবশিষ্ট থাকতেছে না? সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু আর কিছুই অবশিষ্ট থাকতেছে না, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের নিট ভ্যালুটা হয়ে যাবে 0 গ্রাম। কিন্তু ভাইয়া HCl এর ক্ষেত্রে কী ঘটে এটা যদি একটু বলতেন। দেখো ভাইয়া HCl এর 20 গ্রাম নিয়েছিলাম, কিন্তু আমাদের HCl ব্যবহার হলো 10 গ্রাম, তাহলে কি আমাদের HClটা শেষ হয়ে যাচ্ছে? না, আমাদের HClটা শেষ হচ্ছে না, আমাদের HCl এরও কিছু একটা ভ্যালু এখানে অবশিষ্ট থাকতেছে। সেটা কত, 20 গ্রাম ফার্স্টে ছিল, সেখান থেকে 10 গ্রাম আমরা ইউজ করছি, তাহলে অবশিষ্ট থাকতেছে হচ্ছে 10 গ্রাম।
তো এখান থেকে ভাই স্পষ্টভাবে দেখো যে দুইটা বিক্রিয়ক আমরা নিলাম ঠিকই, একটা বিক্রিয়ক আগে শেষ হয়ে গেল আর আরেকটা বিক্রিয়ক কিন্তু ভাইয়া অবশিষ্ট থেকে গেল। তো এখানে লিমিটিং বিক্রিয়ক কোনটা, যেই দেখো সংজ্ঞার মধ্যে বলছে যে বিক্রিয়কের মধ্যে একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়কটা শেষ হয়ে যাবে সেটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তো শেষ হয়েছে এখানে কোনটা, সোডিয়াম হাইড্রোক্সাইডটা শেষ হয়েছে। তো অবশ্যই ভাই এখানে লিমিটিং বিক্রিয়ক কোনটা, লিমিটিং বিক্রিয়ক অবশ্যই সোডিয়াম হাইড্রোক্সাইড। HCl কি এখানে লিমিটিং বিক্রিয়ক না? কেন লিমিটিং বিক্রিয়ক না? কারণ সঙ্গে আমাদের বলছে যে বিক্রিয়া করে যেটা আগে শেষ হয়ে যাবে। এখানে HCl কিন্তু শেষ হইতেছে না, তো ভাই HCl কীভাবে লিমিটিং বিক্রিয়ক? HCl এখানে কোনোভাবেই লিমিটিং বিক্রিয়ক না। অর্থাৎ আমাদের এখান থেকে আমরা স্পষ্টভাবে বলতে পারি যে আমরা যে এক্সাম্পলের জন্য যে বিক্রিয়াটা নিলাম এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডটাই হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক। তো এই ধরনের কোশ্চেন থাকলে আমাদের ফার্স্টে লিমিটিং বিক্রিয়কটা বের করে নিতে হবে। এখন কথা হচ্ছে ভাই আমাদের এটা তো একটা ম্যাথের একটা নির্দিষ্ট অংশ, অর্থাৎ শুরু করব সেইখানে আমাদের এই কনসেপ্টটা ইউজ করা লাগে। তো সেখানে কি আমরা এত ভ্যালু ধরে বা এখন এরকম মেকানিজম চিন্তা করে কি বের করব যে কোনটা লিমিটিং বিক্রিয়ক আর কোনটা লিমিটিং বিক্রিয়ক না, বা কোনটা আগে শেষ হইতেছে কোনটা পরে শেষ হইতেছে, এত কিছু তো আমাদের হচ্ছে করার সময় থাকবে না। তো সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে অতি অল্প সময়ের মধ্যে কিভাবে আমরা ফাইন্ড আউট করব যে কোনটা লিমিটিং বিক্রিয়ক আর কোনটা লিমিটিং বিক্রিয়ক না? তো সেটা বোঝার জন্য আমাদের একটা শর্টকাট ওয়ে আছে, এটা দিয়েই ট্রাই করব। কারণ আমরা এরকম ভ্যালু ধরে চিন্তা করতে করতে আমরা হচ্ছে পুরো ম্যাথের সময়টাই খেয়ে ফেলবো, কিন্তু আমাদের কিন্তু এই লিমিটিং বিক্রিয়কটা বোঝার জন্য এতটা টাইম পাবো না আমরা। তো সেই জন্য আমরা একটা শর্টকাট রাখছি, সেই শর্টকাটটা দেখলে আমরা হচ্ছে অতি সহজেই বুঝতে পারবো যে ওই যেই বিক্রিয়াটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে সেই বিক্রিয়ার লিমিটিং বিক্রিয়ক কোনটা, দেন আমরা হচ্ছে ওইটাকে লিমিটিং বিক্রিয়ক ধরে সামনের দিকে আগাবো। তো চলো আমরা সেটা দেখে নিই যে কীভাবে আমরা খুব অল্প সময়ের মধ্যে বুঝতে পারবো যে কোনটা লিমিটিং বিক্রিয়ক। দেখো আমরা যদি রেড পেন দিয়ে একটু ইন্ডিকেট করি, এই যে এই একটা বিক্রিয়া টোটাল একটা বিক্রিয়া আছে, ওইখানে যেরকম আমরা যৌগের নাম দিয়ে দিয়েছিলাম যে সোডিয়াম হাইড্রোক্সাইড HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সোডিয়াম ক্লোরাইড বা H2, এখানে হচ্ছে তেমন কোনো যৌগের নাম দেওয়া নেই। এখানে যৌগগুলোকে জাস্ট ABCD দিয়ে ক্যাপিটাল ABCD দিয়ে ইন্ডিকেট করছে, এবং বিক্রিয়ার আগে যে মোল সংখ্যা থাকবে অর্থাৎ 1 মোল 2 মোল 3 মোল এগুলোকে হচ্ছে স্মল ABCD দিয়ে দেখানো হয়েছে। তো দেখো এই বিক্রিয়ায় এটা হচ্ছে প্রথম বিক্রিয়ক, বিটা হচ্ছে দ্বিতীয় বিক্রিয়ক, আর C এবং D এই দুটা হচ্ছে বিক্রিয়ার উৎপাদ। তো বুঝলাম। এরপরে দেখো সোডিয়াম NA, এখানে NA হচ্ছে A এর মোল সংখ্যা, অর্থাৎ আমাদের মোল সংখ্যা কত, এটা কত মোল দেয়া আছে এবং বিটা কত মোল দেয়া আছে সেটা হচ্ছে আমাদের N দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ N দ্বারা বোঝায় হচ্ছে ওই বিক্রিয়কের মোল সংখ্যা। তো NA ডিভাইডেড বাই A অর্থাৎ কত মোল A এই বিক্রিয়া দেওয়া ছিল সেটা ডিভাইডেড বাই হচ্ছে A এর সহগ, এবং বিও একইভাবে B এর মোল সংখ্যা B NB ডিভাইডেড বাই B এর সহগ। তো এখানে দেখো একটা জিনিস, এটা একটু স্পষ্টভাবে অর্থাৎ খুব ভালো করে বুঝবা যে এই যে চিহ্নটা গ্রেটার দেন NA ডিভাইডেড বাই A গ্রেটার দেন NB ডিভাইডেড বাই B, এখান থেকে একদম স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি যে NA ডিভাইডেড বাই A এই অনুপাতটা হচ্ছে NB ডিভাইডেড বাই B এই অনুপাতটা থেকে অনেক বড়, যার কারণে আমাদের NB এর বি যৌগের পরিমাণটা হচ্ছে এই বিক্রিয়া তুলনামূলক N এর চেয়ে কম, যার কারণে আমাদের বিটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, অর্থাৎ বিটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। অর্থাৎ এই ধরনের কোনো অঙ্ক আসলে আমরা বিটাকে লিমিটিং বিক্রিয়ক ধরে ম্যাথটা সামনে আগাবো। তো ভাই সবসময় কি হচ্ছে আগেরটা বড় বেশি থাকবে পরেরটা কম থাকবে নাকি কী হবে? তো এটা কীভাবে বুঝবো? পরেরটা আমরা দেখি। এখানে আবার দেখো এর ঠিক উল্টা কেস, NA ডিভাইডেড বাই A লেস দেন, এখানে দেখো চিহ্নটা খেয়াল করবা, উপরে ছিল গ্রেটার দেন এখানে ছিল লেস দেন অর্থাৎ NA ডিভাইডেড বাই A লেস দেন NB ডিভাইডেড বাই B, এখানে A সম্পূর্ণ বিক্রিয়া করবে অর্থাৎ A হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তো দেখতে পাচ্ছি যে আমরা যেহেতু NA ডিভাইডেড বাই A এর অনুপাতটা NB ডিভাইডেড বাই B এই অনুপাত থেকে ছোট হচ্ছে, তাই আমাদের এটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তো এখানে বিটা আগে শেষ হয়ে যাইতেছে, অর্থাৎ বিটা বিক্রিয়া করে আগে শেষ হয়ে যাবে, তাই প্রথম ক্ষেত্রে বি হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, এবং দ্বিতীয় ক্ষেত্রে এ এবং বি এর তুলনায় এটা হচ্ছে বিক্রিয়া করে আগে হয়ে ফুরায় যাবে বা শেষ হয়ে যাবে, সেজন্য এটাই হচ্ছে এই বিক্রিয়ার লিমিটিং বিক্রিয়ক। তো লিমিটিং বিক্রিয়কের কনসেপ্টটা ক্লিয়ার হলো। তো এখন আমরা দেখব যে এই রিলেটেড কীভাবে ম্যাথ আসে, অর্থাৎ কীভাবে আমরা এই লিমিটিং বিক্রিয়কের কনসেপ্টটা ম্যাথে অ্যাপ্লাই করব। আদারওয়াইজ আমরা শিখলাম কিন্তু কোনো অ্যাপ্লিকেশন দেখলাম না, তাহলে তো হচ্ছে লাভ নাই। আমাদের দেখলাম, এখন আমরা এটার অ্যাপ্লিকেশন দেখব যে ম্যাথে আমরা কীভাবে সহজেই লিমিটিং বিক্রিয়কটা ফাইন্ড আউট করতে পারি। তো চলো দেখা যাক। আমরা একটা ম্যাথ রাখছি, তো ম্যাথটা আমরা পড়ি, এই ম্যাথটার মধ্যে আমরা লিমিটিং বিক্রিয়ক কনসেপ্টটা ইউজ করব। আদারওয়াইজ এই কনসেপ্টটা যদি আমরা ইউজ না করি এই ম্যাথটা করতে আমাদের অনেক সময় লেগে যাবে, এবং আমরা যদি কোনোভাবে যদি আন্দাজে একটা ধরে নেই যে একটা ধরলাম যে অক্সিজেন লিমিটিং বিক্রিয়ক, কিন্তু সেটা হচ্ছে শেষে দেখা গেল যে অক্সিজেন লিমিটিং বিক্রিয়ক না, তাহলে আমরা যে অক্সিজেনকে ধরে যে অঙ্কটা করব, যে অ্যান্সারটা আসবে সেটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার আসবে না, অর্থাৎ আমরা ভুলের দিকে চলে যাব। কিন্তু যদি আমরা ভুল করে ধরে ফেলি সেটা হচ্ছে অন্য বিষয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের চেক করে নিতে হবে, কারণ আমরা অনেক বড় একটা অঙ্ক করলাম
করলাম, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে অঙ্কটা হইলো না, সেটা তো আমাদের লাভ নাই। তো সেজন্য আমাদের ফার্স্টে দেখে নিতে হবে যে কোনটা লিমিটিং বিক্রিয়ক, তারপরে আমরা অঙ্কটা শুরু করব। না বুঝে আমাদের অঙ্কটা শুরু করা হচ্ছে কোনোভাবে এখানে মানে অর্থপূর্ণ বিষয় না। তো চলো আমরা দেখি যে আগে যে সূত্রটা দেখলাম, অর্থাৎ সেটা দিয়ে আমরা কীভাবে বুঝতে পারবো যে কোনটা লিমিটিং বিক্রিয়ক। দেখো হাইড্রোজেন দেওয়া আছে 10 গ্রাম, হাইড্রোজেন দেওয়া আছে 10 গ্রাম। তো এখান থেকে আমাদের এন অফ হাইড্রোজেন অর্থাৎ হাইড্রোজেনের মোল সংখ্যাটা বের করা লাগবে। দেখো আমরা জানি যে এন অফ হাইড্রোজেন উপরে হচ্ছে কত গ্রাম দেওয়া ছিল, 10 গ্রাম। 10 গ্রাম লিখে ফেলবো সোজাসুজি। আর নিচে কি হবে যে হাইড্রোজেনের পারমাণবিক ভর আমরা জানি 1, যেহেতু এখানে দুইটা হাইড্রোজেন পরমাণু আছে, যে 1 × 2 = 2। তো এটা আমরা লিখবো 2। তো দেখো কাটাকাটি করলে কি হয়, 10কে 2 দিয়ে ভাগ দিলে উপরে 5 থাকতেছে। তো 5 মোল হাইড্রোজেন এই বিক্রিয়াটার জন্য কোশ্চেনে দেওয়া আছে। তো এটা গেলো আমাদের এন অফ হাইড্রোজেন। এবার আমরা বের করবো যে এন অফ অক্সিজেন কত। তো এন অফ অক্সিজেন বের করার জন্য আমরা একইভাবে লিখবো এন অফ O2 = তো উপরে লিখবো যে আমাদের প্রদত্ত কত গ্রাম দেওয়া আছে। উপরে দেখো আমাদের অক্সিজেন দেওয়া আছে যে 25 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে। তো উপরে আমরা 25 গ্রাম লিখলাম অক্সিজেন 25 গ্রাম। এখন নিচে কি লিখবো ভাইয়া, নিচে হচ্ছে অক্সিজেনের পারমাণবিক ভর আমরা জানি যে 16। তো যেহেতু দুইটা অক্সিজেন পরমাণু আছে, তাই অক্সিজেন 2 × 16 = 32। তো সেটাই আমরা নিচে লিখবো যে 32। এবার ভাইয়া তুমি নিজে দেখো, একটু সাধারণ কমন সেন্স। উপরে দেখো এনের হাইড্রোজেনের মোল সংখ্যা আসতেছে 5, অর্থাৎ একের চেয়ে অনেক বড়। আর এই ভ্যালুটা কিন্তু ভাইয়া 25/32, এটা কিন্তু একের চেয়ে অনেক ছোট, একের চেয়ে ছোট একটা ভ্যালু। অর্থাৎ দুইটার মধ্যে যদি কম্পেয়ার করি এন অফ এইচ এবং এন অফ O2, তাহলে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে উপরের ভ্যালুটা বড়, নিচের ভ্যালুটা ছোট। তো আমরা আগের কনসেপ্ট পেজে দেখছিলাম যে যেটা ছোট সেটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তো ভাইয়া এখান থেকে আমরা একদম স্পষ্ট একটা ডিসিশন নিতে পারি যে এখানে অক্সিজেনটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, অর্থাৎ এই বিক্রিয়ায় আমাদের অক্সিজেনটা লিমিটিং বিক্রিয়ক এবং অক্সিজেনের পরিমাণটা ধরে করব, কারণ এই বিক্রিয়াটায় অক্সিজেনের যে 25 গ্রাম আছে, এই 25 গ্রামটাই আগে শেষ হয়ে যাবে, কিন্তু হাইড্রোজেনের যে 10 গ্রাম দেওয়া আছে, এই 10 গ্রাম কিন্তু আমাদের লাগতেছে না এই বিক্রিয়ায়। এই 10 গ্রামে হয়তো 5 গ্রাম 6 গ্রাম কত গ্রাম লাগবে ওটা আমাদের বের করার দরকার নেই, কারণ আমরা অক্সিজেন ধরে যদি সামনের দিকে আগাই খুব সহজে শেষ হয়ে যাবে। ওর কত গ্রাম লাগছে সেটা আমাদের হচ্ছে বের করার কোনো প্রয়োজন নেই, ওটা হচ্ছে একটা বাড়তি কাজ। সেই বাড়তি কাজ আমরা করব না, আমরা শুধু অক্সিজেনটাকে লিমিটিং বিক্রিয়ক ধরে এই ম্যাথটা সামনের দিকে আগাবো। চলো শুরু করা যাক। এই জন্য আমাদের এই বিক্রিয়াটা দেওয়া আছে, এই বিক্রিয়াতে কী ধরনের কোন রাসায়নিক বিক্রিয়াটা ঘটে সেই রাসায়নিক বিক্রিয়াটা আমরা শুরুতে লিখব। তো চলো লিখি H2 প্লাস O2, এখানে থাকবে হচ্ছে H2O। এখন বিক্রিয়া কি এটা সমতা হলো না? দেখো এই পাশে অক্সিজেন আছে 2টা, এই পাশে অক্সিজেন আছে 1টা। এটা কিন্তু ভাইয়া হয় না। আমাদের যদি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে হয় তো আমাদের হচ্ছে উভয় পাশে পরমাণু সংখ্যা সমান হওয়া লাগবে। এখানে অক্সিজেন পরমাণু আছে 2টা আর ডান পাশে অক্সিজেন পরমাণু আছে 1টা। তো আমরা সমতা করার জন্য এই পাশে 2 দিয়ে দিব। এখন কিন্তু ভাই অক্সিজেনের সমতাটা হয়ে গেল, অক্সিজেন এই পাশে 2টা আছে, অক্সিজেন এই পাশে 2টা আছে, অক্সিজেনটা হলো। কিন্তু অক্সিজেনের সমতাটা করতে গিয়ে আমরা কী করলাম, আবার হাইড্রোজেন এতক্ষণ সমতায় ছিল, কিন্তু এখন হাইড্রোজেন আবার কম বেশি হয়ে গেছে। দেখছো হাইড্রোজেন ছিল এখানে 2টা, এখানে হাইড্রোজেন হয়ে গেছে 2 দুগুণে 4টা। তো আমাদের ভাই এটা তো সমাধান হলো না। কিন্তু যদি আমরা সামনে একটা 2 দিয়ে দিই তাহলে কিন্তু আমরা দেখি একদম ইজিলি এখানে হাইড্রোজেন 4টা হয়ে গেছে, এখানে হাইড্রোজেন 4টা হয়ে গেছে, অর্থাৎ হাইড্রোজেনের সমতাও হয়ে গেল, অক্সিজেনের সমতাও হয়ে গেল। অর্থাৎ বিক্রিয়া সমতা করার যে কাজটা শুরুতে সেটা আমরা হচ্ছে খুব সফলভাবে করে ফেললাম। এবার আমরা সামনের দিকে আগাই। দেখো এবার আমরা হাইড্রোজেনের পারমাণবিক ভর একটু আগে যেটা বললাম যে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, যেহেতু এখানে 2টা হাইড্রোজেন পরমাণু আছে তাই 2, এবং সামনে হচ্ছে 2 মোল আছে তাই 2 দুগুণে 4, অর্থাৎ 4 গ্রাম হাইড্রোজেন থাকে। আর অক্সিজেন যেটা ফার্স্ট এখানে ইউজ করছি আমরা, যে অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, যেহেতু 2টা পরমাণু আছে তাই 16 দুগুণে 32। আর পানির আণবিক ভরটা আমরা সাইডে বের করে নিই। পানির হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 এবং হাইড্রোজেনের 2টা পরমাণু আছে তাই 2, আর অক্সিজেনের হচ্ছে আণবিক ভর 16। আর যেহেতু 2 মোল পানি আছে তাই সামনে আমরা একটা 2 দিব। তো দেখো কি আসতেছে 2 × 16 আর 2 একে 2, অর্থাৎ 16 আর 2 18। এখানে আমরা 18 লিখে ফেলবো। দুই ইন্টু 18, তাহলে আসতেছে কত, 18 দুগুণা 36 গ্রাম। অর্থাৎ এখান থেকে আমরা লিখলাম এটা 4 গ্রাম, এটাও 32 গ্রাম, আর এখানে যেহেতু এটা বের করছি এটা হবে হচ্ছে 36 গ্রাম, 36 গ্রাম। তো আমাদের বিক্রিয়া সমতাটা হয়ে গেল, আমাদের আণবিক ভরটা আমরা বের করে ফেললাম। এখন আমরা হচ্ছে কোশ্চেনের দিকে তাকাবো। কোশ্চেনের দিকে তাকালে দেখা যাবে যে
যেহেতু আমাদের অক্সিজেনটা লিমিটিং বিক্রিয়ক, তাই আমরা অক্সিজেনটাকে ধরেই আস্তে আস্তে সামনের দিকে আগাবো। আমরা কিন্তু এই ম্যাথটায় কোনোভাবে হাইড্রোজেনকে ধরে সামনে আগাইতে পারবো না, কারণ যেহেতু আমরা ফার্স্টে বলে নিছি যে আমাদের অক্সিজেনটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, তাই অক্সিজেনের যে পরিমাণটা দেয়া আছে এটাই সম্পূর্ণ ইউজ হবে। তাই আমাদের অক্সিজেনটাকেই ধরে সামনে আগাইতে হবে। দেখো অক্সিজেন দেয়া আছে 25 গ্রাম, কিন্তু আমাদের বিক্রিয়া অনুযায়ী 32 গ্রাম অক্সিজেন 4 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 36 গ্রাম পানি উৎপন্ন করে। এই লাইনটাকে আমরা ইউজ করে কাজটা করব। দেখো আমরা যে এখানে একটু ব্ল্যাক ইউজ করি, বিক্রিয়া থেকে আমরা কি লিখতে পারি যে 32 গ্রাম বিক্রিয়া করে 36 গ্রাম পানি উৎপন্ন করে। এটা আমরা ফার্স্টে লিখব 32 গ্রাম O2 বিক্রিয়া করে, এটা আমাদের আর কোনো দরকার নেই অবশ্যই, এখন এটা আমরা মুছে দিই, ওটার বোঝার সুবিধাতে লিখছিলাম। আচ্ছা, তো 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 36 গ্রাম পানি উৎপন্ন করে, 36 গ্রাম H2O উৎপন্ন করলো। হ্যাঁ, তো এখন আমরা বের করবো এখান থেকে যে 1 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে কত গ্রাম হাইড্রোজেন H2O অর্থাৎ পানি উৎপন্ন করে। তো 1 গ্রাম O2 এটা বিক্রিয়া করে কতটুকু উৎপন্ন হয় 36/32, 36/32 গ্রাম H2O, এটা আমরা পাইলাম। তো আমাদের ভাইয়া 1 গ্রাম অক্সিজেন থেকে কতটুকু উৎপন্ন হয় এটা কিন্তু আমাদের থেকে চাই নাই। আমাদের কাছে উপর দিকে একটু যে মার্ক করা জায়গাটা দেখো যে 25 গ্রাম অক্সিজেনের বিক্রিয়ায় কতটুকু পানি উৎপন্ন করছে। তো আমরা 1 গ্রাম থেকে পেয়ে গেলাম, এবার আমরা হচ্ছে 25 গ্রাম অক্সিজেন থেকে কতটুকু পানি উৎপন্ন হয় সেটা সহজে বের করতে পারবো। দেখো 1 গ্রাম থেকে এত, সুতরাং 25 গ্রাম অক্সিজেন থেকে পানি উৎপন্ন হয় হচ্ছে 36/32 ইন্টু 25 গ্রাম H2O। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি আমাদের আসবে হচ্ছে 36/32 ইন্টু 25 আর 28.125 28.125 গ্রাম H2O। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ আমরা এখানে অক্সিজেনটাকে লিমিটিং বিক্রিয়ক ধরে অক্সিজেনের পরিমাণ যেটা দেয়া ছিল সেটা ব্যবহার করে এই ইকুয়েশন অনুযায়ী লিখলাম যে 32 গ্রাম অক্সিজেন থেকে আমরা পানি পাই হচ্ছে 36 গ্রাম, সুতরাং 1 গ্রাম অক্সিজেন থেকে পানি পাই 36/32 গ্রাম, অতএব 25 গ্রাম অক্সিজেন থেকে কতটুকু পানি পাই 28.125 গ্রাম পানি, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু যদি তুমি দেখো ধরো যে যদি এই কাজটা না করো, যে লিমিটিং বিক্রিয়কের কাজটা আমি ফার্স্টে যেটা করলাম, তুমি যদি লিমিটিং বিক্রিয়কটা ফাইন্ড আউট না করে শুধু যদি হাইড্রোজেন ধরে এভাবে অঙ্কটা করতা, তাহলে দেখতা যে অ্যান্সারটা অনেক ডিফারেন্স আসতেছে। তুমি চাইলে সেটা হচ্ছে বাসায় ট্রাই করে দেখতে পারো যে আমার সাথে তোমার অ্যান্সারটা কোনোভাবে মিলবে না, হতে পারে 2-3 গুণ বেশিও আসতে পারে, তো সেটা হচ্ছে কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। তো সেই জন্য আমাদের ফার্স্টে এই কাজটা করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ না হলে আমরা সঠিক অ্যান্সারটা পাবো না। তো সেই জন্য আমাদের এই লিমিটিং বিক্রিয়ক কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ এই টাইপের অঙ্ক করার জন্য, আদারওয়াইজ আমরা কিন্তু এই অঙ্কগুলো সঠিকভাবে করতে পারবো না। তো এই ছিল আমাদের লিমিটিং বিক্রিয়কের কনসেপ্ট, এবং সেটা ইউজ করে কীভাবে ম্যাথ প্রবলেম সলভ করতে হয় সেটা দেখলাম। তো ইতি পাঠশালার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।